অতীত নিয়ে আর ভাবতে চাই না আমি, যা হবার হয়েছে। নিয়তি বলে মেনে নিয়েছি সবটাই। তবুও বারবার কেন অতীত এসে আমার সামনে দাঁড়ায়? আসলে যেখান থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই সেখানে ঘুরে ফিরে আটকে পড়ি। আমার হয়েছে সেই পুরো আমিটাই বিষণ্ণ হয়ে গেছি। এভাবে কি আদৌ জীবন চলে? বেঁচে থাকা যায়? বাচ্চা পড়াতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি আমি। সব কাজ সবার দ্বারা হয় না। ধৈর্য আছে আমার, তবে শুধু ধৈর্য এখানে কাজ করছে না। এখানকার অস্বস্তিকর পরিবেশ আমায় নাড়িয়ে তুলেছে। কোনো বাচ্চাই কথা শোনে না, একটা কথা বললে তিনটে বলে, হাসি তামাশা করে আমায় নিয়ে। চরমভাবে বিরক্ত আমি এইসবে। সেদিন সহ্য করতে না পেরে কান্না করেছিলাম ক্লাসের মাঝেই। ছেলেকে সেদিন কে যেন বলে দিয়েছে ওর বাবা বড়লোক, ওখানে থাকলে ভালো খাবার পাবে। আমার কাছে থাকলে নাকি ওইসব অর্থাৎ ডাল ভর্তা খেয়ে থাকতে হবে। মানুষ কত বিবেক ছাড়া হতে পারে। সেই থেকে ছেলের বায়না, বাবার কাছে যাব, বাবার কাছে থাকবো। মা ভালো না, মা শুধু মারে। মা কি কম দুঃখে মারে? এই ছেলেটা বোঝে না। বোঝালাম, কাজ হলো না। বাবার কাছেই যাবে সে। রাগে বললাম, যা পারিস কর, একা একা বাবার কাছে চলে যা, ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে। একবার ঘাড় ধাক্কা দিয়েছে, শিক্ষা হয়নি, আবার বাবা বাবা করছে। ও জেদ দেখে নিজে নিজেই বস্তির বাইরে গেছে। এক পরিচিত মহিলাকে নাকি বলেছে বাবার কাছে যাবে। সেই মহিলা আবার চেনে সবাইকে। ভেবেছে হারিয়ে গেছে আলিফ। মহিলা হাত ধরে নিয়ে বাড়িতে নিয়ে বরজার হাতে ছেলেকে দিয়েছে। এরপর চলে গেছে। বাড়িতে নাকি কেউ ছিল না। তটিনী চেক আপে গেছে মায়ের সঙ্গে, আকাশ কাজে। বাড়িতে ওরা দুই বোনই ছিল। রিঙ্কি ছেলেটাকে থাপ্পড় দিয়েছে গালে, গাল চেপে ধরে দাগ করে দিয়েছে। ছেলে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে একাই। এসেই আমায় সব বলেছে। রাগে আমি আরও দুটো বসিয়েছি গালে। গেল কেন ও? কিছুই বোঝে না এই ছেলে। এদের পেলে লাভ কি আমার? এক অশান্তির মাঝে ফোন আসে একটা অপরিচিত নাম্বার থেকে। রিসিভ করতে শুনি রাসেল স্যারের কণ্ঠস্বর। কল কেটে দিলাম তৎক্ষণাৎ। লোকটা আবার কল দেয়, বারবার কল দেয়। বিরক্তি নিয়ে রিসিভ করি 6বারের বেলা। ঝাঁঝালো কণ্ঠে বলি, সমস্যা কি আপনার? কল কেন দিচ্ছেন বারবার? উনি বলে, প্লিজ রাগ করবেন না, কল না রেখে আমার কথাটি শুনুন। আপনার উপকারে কল দিয়েছি আমি। আপনি আমার অফিসে কাজ করেছেন, যদিও পুরো মাস করেননি, কয়দিন আগে কাজ ছেড়েছেন। কিন্তু আপনি যে কয়দিন ছিলেন, কাজের প্রতি নিষ্ঠা সততা ছিল আপনার মাঝে। নিজ কাজের পাশাপাশি চেষ্টা করেছেন অপরকে হেল্প করার। অফিসের মিটিংয়ে আপনায় নিয়ে কথা উঠেছিল। বেশ কজন আপনার ব্যাপারে পজিটিভ রিভিউ দিয়েছে। সবাই আপনার চাকরি ছাড়ার কারণ জানতে চাইলে আমি বলেছি ছোট বাচ্চা নিয়ে কাজ করা আপনার জন্য চাপের হয়ে যাচ্ছে, এই জন্য ছেড়েছেন। আসলে আমি চাইনি কর্মক্ষেত্রে এই বিষয় ছড়িয়ে আমার বা আপনার সম্মান নষ্ট হোক, কারণ আমি ভুল করেছি, স্বীকার করছি। তো যাই হোক, কাল অফিসে বেতন দেওয়া হবে। মিটিংয়ে আপনার পুরো মাসের বেতন দেওয়ার জন্য আমি আবেদন করেছিলাম, সেটা গৃহীত হয়েছে। আমার দায়িত্ব দিয়েছে বেতনের। আপনি এসে আপনার টাকাটা নিয়ে যাবেন। ওনার কথা এখনও পুরোপুরি শেষ হয়নি। তার আগে আমি তীব্র স্বরে বলি, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আমার। আমি আপনার মুখো হতে চাই না কোনো মতে। কল রেখে দিই, মেয়েকে কোলে নিয়ে বিছানায় বসি। স্যারের কথাটি আমার মনে ভাসে। চারপাশের পরিস্থিতি নিয়ে ভাবি আমি, এই বাচ্চা পড়িয়ে হবে না আমার। আর কিছুদিন এদের পড়ালে পাগল হয়ে বনে বাজারে ঘুরতে হবে। সবাই তো আর সবটা পারে না। চলার মতো টাকাটা অবধি নেই আমার কাছে। পড়ানোর টাকাটা কেউ ঠিক মতো দেয় না। কেউ বলে মাস শেষে দেব, কেউ বলে পরের সপ্তাহে। এভাবে কখনো সংসার চালানো যায়? ছোট বাচ্চা আছে দুটো আমার, নিজে না খেয়ে একবেলা চলে যায়। বাচ্চাদের না খাইয়ে রাখি কিভাবে? টাকাগুলো পেলে আমার ভালোই হয়, ছোটোখাটো কিছু একটা করতে পারবো। এই টাকা আমার ন্যায্য টাকা, আমার পরিশ্রমের পারিশ্রমিক। পুরো মাসেরটা নেব না। যে কদিন কাজ করেছি তার বাবদে টাকা আমি নিতেই পারি। আমার হক আছে এটা। আমার ভাবনার মাঝে আবারও কল বেজে ওঠে। রাসেল স্যারই কল করেছে। রিসিভ করতেই তিনি বলেন, আমার পুরো কথাটা কেন শুনছেন না তন্নি? টাকাটা আপনার প্রাপ্য। আমি কোনোভাবে আপনায় দয়া বা করুণা করছি না। কাজ করেছেন, মূল্য নেবেন না? আপনার ভালোর জন্যই কিন্তু প্রস্তাবটা দিচ্ছি আমি। মূলত আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানি আমি অন্যায় করেছি, আপনাকে বিরক্ত করেছি, এর জন্য অনুতপ্ত আমি। সত্যিই তো অসম্ভব কিছু ভেবেছি আমি। আবেগে ভুল করতে চেয়েছিলাম। আপনি একজন ডিভোর্সি নারী, দুই বাচ্চার মা। আমি অবিবাহিত একটা ছেলে। কিভাবে হতো আমাদের মিল? হলেও বা মেনে নিত এই সমাজ? সবই ছিল আবেগ। আবেগে ভেসেছি সেই সময়। বাস্তবতা বুঝছি এখন। ভাগ্যিস তখন আপনি আমার সঙ্গে তাল মেলাননি, না হলে আমার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত।
আবেগ একদিন চলে যেত, বাস্তবতার সামনে দাঁড়ালে আমার মত বদলে যেত। জীবন নষ্ট হতো দুইজনের, আমার পরিবারের সম্মান নষ্ট হতো, লোকে আমায় ধিক্কার করত। আপনার কথা শুনে ভালো লাগলো। আবেগ দিয়ে জীবন চলে না, বুঝতে পারলেই ভালো। দুনিয়া এত সহজ না, বিয়ে পুতুল খেলা নয়। জি, তা আমি ভালো করেই বুঝে গেছি। আপনাকে বলা হয়নি আমার বিয়ে ঠিক হয়েছে আমার কাজিনের সঙ্গে। সামনের মাসেই বিয়ে আমাদের, দোয়া করবেন। তবে আপনার থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত আমার ঠিক শান্তি হচ্ছে না। যদি মন থেকে আমায় ক্ষমা করেন তো টাকাটা নিয়ে আমায় শুভেচ্ছা জানিয়ে যাবেন। আমি বললাম ঠিক আছে, কাল অফিসে আসবো আমি। উনি তৎক্ষণাৎ বলে, না না, অফিস আসতে হবে না। আসলে আপনার ভালো যেমন বলেছে লোকে, তেমন শত্রুও কিন্তু আছে। অফিসের মাঝে আপনার অনেক শত্রু আছে। এবার আপনি যদি অফিসে এসে টাকা নেন অন্য সবার সঙ্গে অথবা একাই, কেউ যদি দেখে তো আবার বাজে কথা বলবে, বলবে পুরো মাস কাজ না করে কিভাবে আপনি বেতন পাচ্ছেন। সাধারণত এমন সুযোগ সবাই পায় না। আমার জন্য আপনার ভীষণ সমস্যা হয়েছে এই জন্য, এবং আপনার কাজের প্রতি সততা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকে তো আর এটা বুঝবে না, মুখ দিয়ে বাজে একটা বললে ঠেকানো যাবে না। আমার বিয়ে ঠিক হয়েছে, আমি চাই না এখন কোনো ঝামেলা হয়ে আমার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আসুক। আপনি বরং বিকালে অফিসের পেছনে যে একটা পুরাতন বাড়ি আছে না, সেখানে এসে দাঁড়াবেন। আমি টাকা দিয়ে চলে আসব, এবং কালকের পর থেকে আপনার সঙ্গে আমার আর কোনো কথা থাকবে না। আমি এবার আমার নিজের জীবন গুছিয়ে নেব। একটু ভেবে রাজি হয় আমি। কল রেখে নিশ্চিন্ত মন নিয়ে রাঁধতে বসি। মন মানসিকতা ভালো ছিল না আমার। ছেলের কাণ্ডে ভীষণ বিরক্ত আমি, তাই আর এ কথা কাউকে বলিনি। রাত পার হয়ে সকাল হয়। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আমার। দৌড়ে লতা আপার ওদিকে গেলাম, কিন্তু তাকে পেলাম না, সে কাজে চলে গেছে। ভেবেছিলাম লতা আপাকে বিষয়টি জানাবো, ওনাকে সঙ্গে নিয়েই যাব। একা যেতে ভয় হয় আমার। কি আর করার, অপেক্ষায় করি বরং। চাচিকে জানিয়েছি, তিনি যেতে বললেন। দুপুর গড়িয়ে বিকেল হলো। আমি তৈরি হয়ে ছেলে মেয়ে নিয়ে লতা আপার ঘরের সামনে দাঁড়িয়ে রইলাম, কিন্তু তার আসার নাম নেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আঁধার ঘনিয়ে আসছে। স্যার কল করেছে কবার, আমি শুধু আসছি আসছি বলে ঠেকিয়ে রেখেছি। এরই মাঝে এলো লতা আপার স্বামী। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে শুধায় তিনি। আমি তাকে বলি বিষয়টি। উনি বলেন, তোমার আপা যে বাড়িতে কাজ করে সেই বাড়ি আজ অনুষ্ঠান, ছেলের বিয়ে, কাজের চাপ মেলা, ফিরতে অনেক রাত হবে। এর চেয়ে বরং রিক্সা করে যে টাকাটা নিয়ে এসো। আমার রিক্সা করে নিয়ে যেতাম, কিন্তু রিক্সাটা সবে চার্জে দিয়ে এসেছি ওস্তাদ বাড়ি। বাধ্য হয়ে আমি নিজেই গেলাম। টাকাটা প্রয়োজন আমার। রিক্সা করে সোজা সেই পুরনো বাড়ির সামনে গেলাম। ভাড়া দিয়ে নেমে ভেতরে ঢুকলাম। স্যার দাঁড়িয়ে আছে দেখলাম। আমি এক হাতে মেয়েকে নিয়ে হাঁটছি, ছেলে পেছন পেছন আসছে। স্যারের সামনে দাঁড়িয়ে বললাম, যা বলা দ্রুত বলুন, হাতে বেশি সময় নেই আমার, রাত হয়ে আসছে। স্যার মুচকি মুচকি হাসে আর বলে, কেমন আছেন? জি ভালো। আর কোনো কথা বলি না আমি, চেহারায় স্পষ্ট রাগ আমার। স্যার সবে পকেটে হাত দিয়েছে, এরই মধ্যে কজন লোক মহিলা বেরিয়ে এলো আড়াল থেকে। অফিসেরই মানুষ এগুলো, কিন্তু এরা এখানে কি করছে? সবাই ফিসফিস শুরু করলো। আমি হতভম্বের মতো তাকিয়ে আছি, কিছুই বুঝছি না। স্যারও দেখলাম চুপ, ওই মহিলাকেও দেখলাম, চম্পা নাম যে। উনি চড়া গলায় বলেন, হাতে নাতে আজ ধরা পড়েছে। আমি আগেই বলেছিলাম এই মেয়ের চরিত্র খারাপ। স্যারের পেছনে শুধু ঘুরঘুর করেছে কাজ বাদে। বড়লোকের ছেলে দেখে গলায় ঝুলে পড়ার চেষ্টা। এখানে এসেছে লুকিয়ে দেখা করতে, কাজও ছেড়েছে এই জন্য। ফ্যাক্টরিতে আমরা দেখলে সমস্যা হবে, এই জন্য গোপনে এসেছে দেখা করতে। আমি চিৎকার করে বলি, এসব কি বলছেন আপনি? না জেনে কেন কথা বলছেন? আমি টাকা নিতে এসেছি। এই তো বের হলো আসল চেহারা। টাকার জন্য স্যারকে ফাঁসাচ্ছে এই মেয়ে। ওনার সঙ্গে সঙ্গে অন্যরাও তাল মেলালো। মুহূর্তের মাঝে গোলযোগ তৈরি হলো। ধীরে ধীরে লোক বাড়তে শুরু করলো। নানান জনে নানান কথা বলছে। আমি বোঝানোর চেষ্টা করলাম এমন কিছুই না, আমার কথা কেউ শোনে না, সবার কথা। বেতন নেওয়ার হলে দিনে আসতাম আমি, রাতে কেন এলাম? স্যারও বোঝাতে চাইলো, কিন্তু কাজ হলো না। আশেপাশের ইয়াং ছেলেরা এসে ভিড় করলো। উপায় অন্তর না পেয়ে আমি কাঁদতে আরম্ভ করলাম। কি করব কিচ্ছু বুঝছি না। স্যার আমার সামনে এসে বলছে উনি কিছুই জানে না এই বিষয়ে, ওনাকে ফাঁসানো হচ্ছে। আমি জবাব দিই না কোনো। মহিলা কজন আমায় বিশ্রী ভাষায় গালি দিতে লাগে।
নষ্টা থেকে শুরু করে দেহ ব্যবসায়ী পর্যন্ত বলছে। এসব সহ্য করতে না পেরে চিৎকার করি আমি। পুলিশ ডাকতে চায়, ওরা বলে তোমরা পুরনো বাড়িতে নষ্টামি করবে আর আমরা বললেই দোষ, ডাকো পুলিশ। আমরাও বলবো এদের নোংরামো। ছেলে আমার ভয় পাচ্ছে, এত মানুষও চিৎকার দেখে ভয়ে কাঁদছে, আমায় জড়িয়ে ধরে আছে। ছেলে নিয়ে সরে আসতে চাইলাম আমি, ওরা যেতে দিল না। কজন মহিলা বাজেভাবে আমায় টেনে ধরে, হাত ঝাংটা দিয়ে তাদের সরিয়ে দিই আমি। ভিড়ের মাঝখান থেকে একজন থাপ্পড় বসায় আমার গালে। সুযোগে সৎ ব্যবহার আর কি। এবার যেন আমি আরও ঘাবড়ে গেলাম, থরথর করে কাঁপতে লাগলাম। এখানে কেউ পরিচিত নয় আমার, কে শুনবে আমার কথা, কে বুঝবে আমায়। সব যেন আগে থেকে পরিকল্পনা করা ছিল, না হলে এরা আসলো কোথায় থেকে হঠাৎ? লুকিয়েছিল হয়তো। বেশি ঝামেলা বাঁধিয়েছে চম্পা, উনি তিলকে তাল বানিয়ে লোক সম্মুখে প্রকাশ করছে, সম্পূর্ণ দোষ দিচ্ছে আমার। কিসের এত শত্রুতা ওনার আমার সঙ্গে, নাকি সবটাই চাল? যুবক ছেলেগুলো এসে স্যারকে ঘিরে ধরে। স্যারকে দেখলাম কাকে যেন কল দিচ্ছে বারবার। হইচই শুরু হয় ভীষণ। এক ছেলে স্যারের কলার চেপে ধরে। স্যার নিজেই নিজেকে ছাড়িয়ে পরিবেশ সামাল দেওয়ার চেষ্টা করে, জোর গলায় বলছে আমাদের কোনো দোষ নেই, কিন্তু কেউ শোনে না আমাদের কথা। আরও গালাগালি করে দ্বিগুণ। এক বয়স্ক মতো লোক বলে এদের বিয়ে দেওয়া হোক, সঙ্গে 20,000 টাকা জরিমানা। এবার আমি মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ি। স্যার দৌড়ে আসে আমার কাছে, ব্যতিব্যস্ত হয়ে বলে আপনি ভয় পাবেন না তন্নি, আমি দেখছি কি করা যায়, আমরা নির্দোষ। আমি চেঁচিয়ে উঠে বলি সব আপনার জন্য হয়েছে, আপনি প্রথম থেকে আমার ক্ষতি করতে চেয়েছেন। স্যার কোনো জবাব না দিয়ে ভিড়ের মাঝে যায়, টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে দেখলাম, তবে কাজ হলো না। সবার একটাই কথা, ধরা যেহেতু পড়েছে বিয়ে করতেই হবে, সঙ্গে জরিমানাও দিতে হবে। স্যার অনেক চেষ্টা করলো, কিন্তু পরিবেশ আরও হাতের বাইরে যেতে লাগলো, মানুষ বাড়তে লাগে আরও। আমি একপাশে নিশ্চুপ বসেছিলাম, নিঃশব্দে চোখের পানি মুছতেছিলাম। মেয়ে কোলে তখনও, ছেলে পাশে বসে আছে, ভয়ে ততষ্ট। এরই মাঝে কল দেয় লতা আপা। এক টুকরো আশার আলো খুঁজে পাই আমি। দ্রুত রিসিভ করি কল। লতা আপা প্রশ্ন করে কোথায় তুমি তন্নি, এত দেরি হচ্ছে কেন আসতে? মাত্র ফিরলাম আমি, তোমার ভাই বলল তুমি নাকি আমার জন্য অপেক্ষা করে করে অনেকক্ষণ হলো বেরিয়েছ। কি হয়েছে, আশপাশ থেকে এত শব্দ কিসের? ঠিক আছো তো তুমি? আমি ডুকরে কেঁদে উঠি, বলি আপা গো, আমার সব শেষ, আমার সব সম্মান শেষ। এইটুকু বলতে পারিনি, এক মহিলা আমার ফোন কেড়ে নিয়েছে, স্যারেরটাও কেড়ে নিয়েছে। বিয়ের প্রস্তুতি নিচ্ছে তারা। আপা কলে ছিল তখনও। মহিলা ফোন কানে নিয়ে বলে আপনার বোন ধরা পড়েছে। আপা কিছুই বোঝে না। মহিলা আপাকেও গালি দেয়, ভেবেছে আপা আমার নিজের বোন, আমার শিক্ষা নিয়ে তাকে কটূক্তি করে। আপা কোনো মতে অ্যাড্রেস নিয়ে কল কেটে দেয়। বিয়ের জন্য হইচই করে সকলে। আমি ছেলেকে বুকে চেপে বসে আছি। স্যার এসে বলে কি করবেন তন্নি, পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। আমি শত চেষ্টা করেও পারছি না। কিছু বড় ভাইদের জানাতে চাচ্ছি, কিন্তু ফোনটাও দিচ্ছে না এরা। ধীরে ধীরে মানুষ বাড়ছে আরও। কি হবে এবার? আমি জবাব দিলাম না কোনো। ছেলেকে নিয়ে শুধু কাঁদছি। এর মাঝে লতা আপা আসে। আপাকে দেখে এত শক্ত করে জড়িয়ে ধরেছি যেন দম বেরিয়ে যাবে। চিৎকার দিয়ে কান্না শুরু করেছি। আপার স্বামী আমার মেয়েকে ও ছেলেকে নিজের কাছে নেয়। আপাকে দেখে যেন লোকে এবার আরও শুরু করেছে চিৎকার। আপা আমায় থামিয়ে সকলের উদ্দেশ্যে বলেন কি হয়েছে আমাদের খুলে বলুন। চারপাশ থেকে ঘিরে ধরে অমনি, এক একজন এক এক কথা বলে। আমি শুধু আপার হাত দুটো ধরে অশ্রুসিক্ত নয়নে বলি বিশ্বাস করুন আপা, আমি কিচ্ছু জানি না এইসবের। আপা আমায় আশ্বাস দিয়ে বলেন আপনারা যে এত কথা বলছেন তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি। এক ছেলে মেয়ে এই ভর সন্ধ্যায় এখানে দেখা করতে আসে কোন যুক্তিতে? যদি প্রয়োজন থাকতো সোজা অফিসে আসতে পারতো, তা না করে এই শুনশান জায়গায় আসার মানে কি? আমি বলি উনি আমায় ডেকেছিলেন টাকা নিতে কাজের। আমি যে ওনার ফ্যাক্টরিতে কাজ করেছি এটা তো এখানের অনেকেই জানে। সেই টাকাটাই নিতে এসেছে আমি। চম্পা বলেন সবই মিথ্যা, ধরা পড়লে সবাই এসবই বলে। কাজ করেছে ফ্যাক্টরিতে, টাকা নেবে ফ্যাক্টরিতে এসে, ফাঁকা জায়গায় এসে কিসের লেনদেন? এছাড়াও এই মেয়ের সমস্যা প্রথম থেকে। স্যারকে দেখে কেমন ছুকছুক করতো। স্যারকে দেখতাম ডাবল ডাবল বিরিয়ানি দেয়, গাড়িতে করে অফিস নিয়ে আসে, আরও কত কি। তখনই আমার সন্দেহ হয়েছিল, এবার তার প্রমাণ পেলাম। সকলেই দেখলাম ওনার কথায় তাল দিচ্ছে। বিয়ে দেওয়ার হিড়িক উঠে এবার। আমি ভয়ে আপার পেছনে দাঁড়ায়, আড়াল হয়।
ওনার স্বামী বোঝানোর চেষ্টা করে কিন্তু কিচ্ছু হয় না তাতে। লতা আপা বলেন, বিয়ে দেবেন বললেই কি বিয়ে হয়? ওর দুটো ছেলে মেয়ে আছে। সব কিছু এত সহজ নয়। বিয়ে কোনো ছেলে খেলা নয়। ওর সঙ্গে ওর বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে আছে। আপনারা হুট করে এমন সিদ্ধান্ত নিতে পারেন না। প্রয়োজনে বিচার ডাকুন, বড়রা যে বিচার দেবে সেটাতেই রাজি আছি আমরা। যদি তন্নির কোনো ভুল থাকে তাহলে ও শাস্তি পাবে, কিন্তু এভাবে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওরও জীবন আছে। আপনারা এভাবে কিছু চাপিয়ে দিতে পারেন না। এবার সবাইকে চুপ দেখলাম। আপা আমার হাত ধরে বলল, তন্নিকে আমরা নিয়ে যাচ্ছি। কাল বিচার বসিয়ে আমাদের ডাকবেন, সঙ্গে উপযুক্ত প্রমাণ আনবেন। আপা আমায় নিয়ে বেরিয়ে এলো। স্যারও গাড়ি নিয়ে চলে গেল। আমার ফোনটা লতা আপার স্বামী নিল। কিছুক্ষণের মাঝে কি হয়ে গেল। বাড়ি ফিরে এসেছি, পুরো পথ কেঁদেছি আমি। চোখের পানি বাঁধ ভেঙেছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে আমার। বাড়ি এসে কাঁদলাম চিৎকার করে। আমার কান্না শুনে সকলে এগিয়ে আসে। লতা আপা কোনো মতে আমায় ঘরে নিয়ে যায়, সবাইকে বুঝিয়ে বাড়ি পাঠায়। চাচি দৌড়ে আসে, আপা তাকে সবটাই বলে। ওনারা আমায় ধৈর্য ধরতে বলে, পাশে আছি বলে সাহস দেয়। প্রায় রাত 11টার দিকে লতা আপা চলে যান। খাইনি আমি। ওনারা আমায় খাওয়ানোর চেষ্টা করেছে। কাঁদতে কাঁদতে খাবার রুচি নেই। চাচি আমার ঘরেই থাকতে চায়, বসে থাকে পাশে। রাত যত বাড়তে লাগে গা কাঁপিয়ে জ্বর আসে। এত চাপ আর নিতে পারছি না আমি। শ্বাসকষ্ট শুরু হয়। জ্বর মাথায় উঠে চোখ লাল টকটকে হয়ে যায়। চাচি আমার বুকে পিঠে তেল মালিশ করে শান্ত করে। ঘরে বালতি ভর্তি পানি এনে মাথার নিচে প্লাস্টিক কাগজ দিয়ে পানি ঢালে। কেমন যেন হয়ে যায় আমি। কোনো কথা বলতে পারছি না। চাচি পানি ঢালে মাথায়, গা হাত পা মুছে দেয়। অনেকক্ষণ পর স্বাভাবিক হয় আমি। জ্বর একটু কমে আসে। ছেলেটা আমার পায়ে তেল ঘষছে আর কাঁদছে। মেয়ে ঘুমিয়েছে। আমি চাচির হাত ধরে কেঁদে উঠি আবারও। ভাঙা গলায় বলি, চাচি আমার সঙ্গে কেন এটা হলো? আমি নির্দোষ কিন্তু কলঙ্কিত হলাম। এই এতিমের দুঃখ কেউ বুঝবে না চাচি। আপনি আমায় গলা টিপে মেরে ফেলুন, অথবা দড়ি দিন, ফাঁসি দিয়ে মরি আমি। এই জীবনের কোনো মূল্য নেই আমার। চাচিও কাঁদছে আমার দুঃখে। কোনো জবাব দিতে পারে না সে। রাত 2টো অবধি থাকে সে। এরপর নাতনির জন্য চলে যায়। মেয়েটা ঘরে একা ছিল। সারাটা রাত নির্ঘুম যায় আমার। থেমে থেমে কেঁদে উঠি। সারা শরীরে অজস্র যন্ত্রণা। মেয়েটা খাওয়ার জন্য কাঁদছে। আমার কোনো অনুভূতি নেই এতেও। ঝিম মেরে বসে থাকি। মেয়েটা কাঁদতে কাঁদতে আপনাদের ঘুমিয়ে যায়। ধীরে ধীরে উঠে বসি। শীত করছে ভীষণ, অথচ তখন গরমকাল। বিছানা থেকে নামি আস্তে আস্তে। পাটা মাটিতে ফেলতে মনে হলো বরফে পা দিলাম। ঠান্ডা মাটি। মৃদু কেঁপে উঠি আমি। পা ফেলার শক্তি অবধি নেই, তবু কোনো মতে এটা ওটা ধরে ধরে বাইরে আসি। দরজাটা চাপিয়ে দিয়ে খোলা আকাশের দিকে তাকাই। আজ আকাশে অজস্র তারার মেলা। বিরাট এক সূর্য দেখা যাচ্ছে। ওই আকাশের দিকে তাকায়, চোখে শত অভিযোগ। শান্ত গলায় বলি, পৃথিবী কত বড়, কত সুন্দর, রঙিন, কিন্তু আমার এই জীবনটা কেন এত বেরঙিন? এত দুঃখ দুর্দশা নিয়ে বাঁচা যায়? পৃথিবীর সব কষ্ট যেন আমায় এসে ধরে। সকল বিপদ যেন আমার চারপাশে ঘোরে। শৈশব গিয়েছে দুঃখে দুঃখে, কিশোরও গেল তাই। বিয়ে হলো, সংসার হলো, সুখ হলো না। সুখ আসে জীবনে বাতাস হয়ে, গায়ে লাগিয়ে চলে যায়। যেই দুঃখ সেটাই রয়ে যায়। দিন শেষে কখনোই স্থায়ী হয় না কিছু। মোদ্দা কথা, দুঃখ আমার চিরসঙ্গী। ইদানিং ভীষণ ক্লান্ত আমি। স্বার্থপর এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিলাম কেন? জন্ম নিলেও কেন বড় ঘরের শিক্ষিত সুন্দরী হয়ে এলাম না? পাখি হয়ে কেন জন্ম নিলাম না আমি? ছোট্ট একটা পাখি হতাম, নীল আকাশে উড়ে বেড়াতাম। অথবা হতাম একটা সুন্দর প্রজাপতি, ফুলে ফুলে উড়ে বেড়াতাম। দুনিয়ার এই বিষাক্ত পরিবেশ আমায় ছুঁতে পারতো না। আমি মুক্ত স্বাধীন হয়ে থাকতাম। মন চাইলে দূরে কোথাও চলে যেতাম। কোনো পিছুটান থাকতো না। কোনো চিন্তা আমায় গ্রাস করতে পারতো না। বসে পড়ি মাটিতে, দু হাতে মাটি মাখি, ছুঁয়ে দিই। শুয়ে পড়ি খালি মাটিতে, সোজা হয়। আকাশ পানে তাকায়। খোলা চুল আমার, চারপাশে ছিটিয়ে পড়েছে। মুচকি মুচকি হাসি আমি, চোখ বুঝি, লম্বা শ্বাস নিই। বাতাসে মিষ্টি ফুলের সুঘ্রাণ ভেসে আসে। সম্ভবত রজনীগন্ধার ঘ্রাণ এটা। আচ্ছা, আমার কি মরে যাওয়া উচিত? বেঁচে থেকে কোনো লাভ নেই? জীবনের কোনো ছন্দ নেই?
কোন আশায় কোন লক্ষ্যে বাঁচবো আমি? প্রতিটি মানুষের বেঁচে থাকার একটা ছন্দ থাকে। আমার ছন্দ হারিয়ে গেছে অতলে। গভীরে উঠে বসি, হাঁটুতে মাথা মুড়ে শুয়ে থাকি। কত বিষাক্ত স্মৃতি ভাসে চোখে, কত অবহেলা, কত অনাচার এই আমাকে ঘিরে। আচ্ছা, আমি চলে গেলে কি সব শান্ত হবে? পৃথিবী মুক্ত পাবে? হয়তো তাই। উঠে দাঁড়ায়, ধীরে ধীরে হেঁটে আম গাছের বাগানে যায়। অসংখ্য জোনাকি পোকা আমায় ঘিরে ধরে। একটা বড় গাছের সামনে দাঁড়ায়, মাথা উঁচিয়ে গাছটা দেখি সম্পূর্ণ। এই তো আমার শান্তি, আমার মুক্তির পথ আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা ডাল পাই নিচু, গা থেকে ওড়না খুলে সেই ডালে ছুঁড়ে দিই। চারপাশে তাকে একটা উঁচু মাটির ডিবি পাই, সেখানে দাঁড়িয়ে ওড়নাটা প্রস্তুত করি। চোখ বন্ধ করে শ্বাস নিই। যেই না গলায় দিতে যাব, অমনি ছেলের ডাক ভেসে আসে। ছেলে আম্মু আম্মু বলে কাঁদছে আর ডাকছে। এদিকেই আসছে। দ্রুত ওড়না খুলি আমি, বাড়ির দিকে দৌড় লাগাই। ছেলে আমায় জড়িয়ে ধরে বলে, কোথাও যেও না আম্মু, বাবা চলে গেছে, তুমি যেও না। আমি ভয় পাই, মায়া হয় বড্ড। এ কি করতে যাচ্ছিলাম আমি? বাচ্চা দুটোর কথা একবারও ভাবলাম না। আমার কিছু হলে ওদের কি হবে? আমিও না আকাশের মতো স্বার্থপর হয়ে যাচ্ছিলাম, নিজের চিন্তা করছিলাম শুধু। ঘরে আসি ছেলে নিয়ে, শুয়ে পড়ি বিছানায়। প্রচণ্ড ক্লান্ত থাকায় চোখটা লেগে আসে। স্বপ্নে দেখি এক ফুলের বাগানে বসে আছি আমি। পরনে কি সুন্দর পোশাক, চারপাশে কত পাখি, প্রজাপতি ও ফড়িং। আমি হাসছি মনের আনন্দে। সব কিছু নতুন লাগছে। আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে। আমি ঘুরছি, এক গায়েবী নতুন জীবনে স্বাগতম। শুরু হচ্ছে তোমার জীবনের এক নতুন অধ্যায়। সুখবিলাসে প্রস্তুত হও তন্নি।